প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তীব্র রাজনৈতিক চাপ ও স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। আজ সোমবার ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে স্টারমার এ ঘোষণা দেন। তিনি বলেন, লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সময় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন স্টারমার। একই সঙ্গে তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারও করেন স্টারমার। স্টারমার বলেন, আমার দল এখন যে প্রশ্নটি করছে তা হল পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। এ বিষয়ে আমার পার্লামেন্টারি দলের যে মতামত আমি পেয়েছি তা আমি সম্মানের সঙ্গে এবং উদার চিত্তে মেনে নিচ্ছি। তিনি আরও বলেন, আমি যে সিদ্ধান্তই নিয়েছি তার পেছনে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, আর সে কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে সময়সূচি নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান স্টারমার। তার ভাষ্য অনুযায়ী আগামী 9 জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। তিনি বলেন, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অবকাশ শেষ হওয়ার আগে অর্থাৎ 16ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। স্টারমার আশা প্রকাশ করেন, নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট অধিবেশন পুনরায় শুরু হওয়ার আগেই লেবার পার্টি নতুন নেতা পেয়ে যাবেন। স্টারমারের এই ঘোষণার মধ্যে দিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হল। একই সঙ্গে দলীয় নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে দশকের মধ্যে 7ম প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য। এদিকে পানি সংকটে ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের। পানির সংকটকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনার মুখে পড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে এই সংকটকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। আজ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, খাজা আসিফ পাকিস্তানের টিভি চ্যানেল অ্যারে নিউজকে বলেন, যখনই মনে করব আমাদের জাতীয় নিরাপত্তার অংশ পানি ও হুমকির মুখে, তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারত উদ্বেগজনক গতিতে পানির প্রবাহ ব্যাহত করছে, তাই সামরিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে। খাজা আসিফ অভিযোগ করেন যে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং চেনাব নদীর প্রবাহ নিয়ে তথ্য গোপন করছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে সাম্প্রতিক সময়ের উন্নয়ন সম্পর্কে তার কাছে হালনাগাদ তথ্য নেই, যদিও পূর্বে পাকিস্তানি দলগুলো প্রায় 115টি পরিদর্শন করেছিল। মূলত দুই দেশের মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি নিয়ে উত্তেজনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একে পেহেলগামে 2025 সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর নেওয়া একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সিন্ধু অববাহিকার প্রায় 80% পানি কৃষিকাজে ব্যবহার করার সুযোগ পেলেও পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশটি বর্তমানে গুরুতর সংকটে পড়েছে। তবে ভারত পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে। সবশেষ জানিয়ে দেব গোপন চাল, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি এখনও যেভাবে ভেস্তে দিতে পারে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক বিশেষ ধরনের বিপদ লুকিয়ে আছে, যা কোনো সমঝোতা স্মারক বা চুক্তি দিয়ে পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। আর বিপদটি হলো এমন একজন নেতা যার হারানোর কিছুই নেই, অথচ তার অধীন একটি আস্ত সেনাবাহিনী রয়েছে। আজকের বেনিয়ামিন নেতানিয়াহু হলেন সেই নেতাই। গত মার্চ মাস থেকে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে রাখা সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন ও ইরান গত বুধবার রাতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। তবে এই চুক্তিতে ইসরায়েল কোনো পক্ষ ছিল না। নেতানিয়াহুও এটি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই চুক্তির শর্ত মেনে চলতে কোনোভাবেই বাধ্য নন। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কোনো সময়সীমা ছাড়াই লেবানন, সিরিয়া ও গাজায় অবস্থান করবে। মাসের পর মাস ধরে আলোচনা চলার পর ইরান যুক্তরাষ্ট্র যে চুক্তিটি সই হলো, সেটি বাস্তবে এখনই বড় পরীক্ষার মুখে পড়েছে। আর এই পরীক্ষাটি নিচ্ছে মধ্যপ্রাচ্যে এমন এক পক্ষ যাকে কখনোই এই চুক্তির বেড়াজালে বাধা সম্ভব হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ওই রূপরেখা চুক্তি কার্যকর করার সব দায় সরাসরি ওয়াশিংটনের ওপর চাপিয়েছেন তিনি। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে মাসের পর মাস ধরে আলোচনা চলার পর যে চুক্তিটি সই হলো, সেটি বাস্তবে এখনই বড় পরীক্ষার মুখে পড়েছে। আর এই পরীক্ষাটি নিচ্ছে মধ্যপ্রাচ্যের এমন এক পক্ষ যাকে কখনোই এই চুক্তির বেড়াজালে বাঁধা সম্ভব হয়নি।
নেতানিয়াহুর আগের অবাধ্যতাগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তফাৎ হল হোয়াইট হাউসের সুর। প্রেসিডেন্ট ট্রাম্প একসময় নেতানিয়াহুকে একজন শর্তহীন মিত্র হিসেবে গণ্য করতেন, তবে জানা গেছে সম্প্রতি তিনি ব্যক্তিগত আলাপে নেতানিয়াহুকে পাগল বলে আখ্যায়িত করেছেন। এমনকি লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করে প্রকাশ্যে ট্রাম্প বলেছেন, আমি বলবো আরেকটু সংযত হয়ে কাজ করা সম্ভব। প্রতিবার কোনো হিজবুল্লাহ সদস্য একটি ভবনে ঢুকলেই হয়তো পুরো ভবনটি গুড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও কড়া ভাষায় কথা বলেছেন। ট্রাম্পকে গুরুত্ব না দেওয়ায় তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের তিরস্কার করেছেন। একই সঙ্গে প্রকাশ্যে তাদের মনে করিয়ে দিয়েছেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের প্রায় 2/3 মার্কিন করদাতাদের অর্থে তৈরি ও কেনা। এই সংঘাতের বহু আগে রাজনৈতিক তাত্ত্বিক হান্স মর্গেনথাউ একটি সতর্কবার্তা দিয়েছিলেন। বাস্তবসম্মত রাজনীতির নীতি অনুযায়ী কোনো পৃষ্ঠপোষক রাষ্ট্রের সহনশীলতা কখনোই শর্তহীন হয় না, এটি মূলত স্বার্থের ওপর নির্ভর করে। আর ওয়াশিংটনের সেই স্বার্থ এখন স্পষ্টতই বদলে যাচ্ছে। বিদেশে নেতানিয়াহুর এ একগুঁয়েমি আসলে দেশের মাটিতে তার রাজনৈতিক দুর্বলতার সঙ্গে জড়িত। ইরান যুদ্ধে নিচের নির্ধারিত বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারেননি তিনি। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতে ঠেলে দেওয়ার পরও তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন বা পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার মতো কোনো লক্ষ্যই বাস্তবে রূপ নেয়নি। ইরানে ইসরায়েলের হামলা ও সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানোর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের প্রতিবেশীদের জড়িয়ে যে কোনো যুদ্ধ শুরুর ক্ষেত্রে যে ধরনের বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়, এখানেও ঠিক তাই ঘটেছে। দেশের মাটিতে নেতানিয়াহু এমন এক ভোটাভুটি বা ইলেকশনের মুখোমুখি যেখানে আগামী শরতে বা অক্টোবর মাসে ভোটাররা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও এখনও রয়ে গেছে। আবার তার জোট সরকার টিকে আছে এমন কিছু মন্ত্রীদের সমর্থনে যারা রাজনৈতিকভাবে খোদ নেতানিয়াহুর চেয়েও চরম উগ্রপন্থী। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ যুদ্ধের শেষ মুহূর্তের পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে এই সরকারকে চরম ব্যর্থ বলে অভিযুক্ত করেছেন। বিদেশে নেতানিয়াহুর এ একগুঁয়েমি আসলে দেশের মাটিতে তার রাজনৈতিক দুর্বলতার সঙ্গে জড়িত। ইরান যুদ্ধে নিজের নির্ধারিত বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারেননি তিনি। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতে ঠেলে দেওয়ার পরও তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন বা পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার মতো কোনো লক্ষ্যই বাস্তবে রূপ নেয়নি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রীর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি মেনে নেওয়া শুধু যে অপ্রিয় তা নয়, বরং এটি তার জন্য রাজনৈতিকভাবেও মারাত্মক আত্মঘাতী হতে পারে, বিশেষ করে যখন সেই চুক্তি ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কোনো দৃশ্যমান সাফল্য এনে দেয় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূলে রয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। ওয়াশিংটনই ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও দূতাবাসিক নিরাপত্তা দেয়, অথচ এই তিনটির ওপর পুরোপুরি নির্ভরশীল একজন প্রধানমন্ত্রীকে তাদের শর্ত মানাতে পারে না তারা। জন মিয়ারশাইমার ও স্টিফেন ওয়াল্টারের মতো বাস্তবসম্মত গবেষকরা তাদের ইসরায়েল লবি সংক্রান্ত বিশ্লেষণে দীর্ঘদিন ধরে একটি যুক্তি দেখিয়ে আসছেন। তাদের মতে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কাঠামো ইসরায়েলি নেতাদের এমন ধরনের স্বাধীনতা দেয় যা দেশটির অন্য কোনো মিত্র রাষ্ট্র পায় না। এমনকি মার্কিন স্বার্থের সঙ্গে ইসরায়েলের স্বার্থের সংঘাত তৈরি হলেও এই পরিস্থিতি বদলায় না। তাই নেতানিয়াহুর টিকে থাকার ক্ষমতা কোনো রহস্য নয়, বরং এটি মার্কিন রাজনৈতিক কাঠামোরই একটা অংশ। মার্কিন রিপাবলিকান পার্টির বড় দাতা গোষ্ঠী, যার মধ্যে শীর্ষ দাতা মিরিয়াম অ্যাডেলসন, মার্কিন সিনেটের ইসরায়েলপন্থী কট্টরপন্থী একটি অংশ এবং চরমপন্থী গণমাধ্যমগুলো এখনও নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীগুলো ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো চাপকে বিশ্বাসঘাতকতা হিসেবে তুলে ধরে। কূটনীতির ভাষায় এমন কিছু পক্ষ থাকে যারা চুক্তিতে বাধ্য নয় এবং যাদের কোনো ভেটো দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা নেই, অথচ তারা পুরো চুক্তিটি নস্যাৎ করে দিতে পারে। এদের বলা হয় স্পয়লার বা চুক্তি বিনষ্টকারী। নেতানিয়াহু এখন ঠিক সেই ভূমিকাই পালন করছেন। চুক্তি ভেস্তে দেওয়ার পরিস্থিতি তৈরির নেপথ্য কৌশল। নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন ইরান চুক্তি প্রত্যাখ্যান না করেও কিভাবে তা ভেস্তে দিতে পারেন তার একটি কৌশলগত পথ রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এখনও চলছে। এসব হামলায় ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। এই সংঘাতের ধারাবাহিকতা ইরানকে আবারও যুদ্ধের দিকে টেনে নেওয়ার ঝুঁকি তৈরি করছে। যে যুদ্ধ থেকে বের হতেই ইরান সম্প্রতি চুক্তিতে সই করেছে। তেহরানের নলচারকরা স্পষ্ট করে দিয়েছেন, চুক্তির মূল দলিলে সরাসরি উল্লেখ না থাকলেও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এই চুক্তির মূল চেতনার অংশ। এখন যদি ইরানপন্থী হিজবুল্লাহর হতাহতের সংখ্যা বাড়তেই থাকে এবং ইরান বুঝতে পারে যে ওয়াশিংটন তার নিজের মিত্রকে থামাতে পারছে না বা থামাবে না, তবে এই ভঙ্গুর ও নতুন চুক্তি মেনে চলার কোনো আগ্রহই তেহরানের থাকবে না। চুক্তিটি ছিঁড়ে ফেলার জন্য নেতানিয়াহুর কোনো প্রকাশ্য পদক্ষেপের প্রয়োজন নেই। তিনি শুধু লেবাননে এখন যা করছেন তাই চালিয়ে যাবেন। বাকি কাজটা ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মাধ্যমেই সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূলে রয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। ওয়াশিংটনই ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও দূতাবাসিক নিরাপত্তা দেয়, অথচ এই তিনটির উপর পুরোপুরি নির্ভরশীল একজন প্রধানমন্ত্রীকে তাদের শর্ত মানাতে পারে না তারা।